গুড মর্নিং সবাইকে। গতদিন আমি দেখাইছিলাম একটি এক্সাম্পলের মাধ্যমে কিভাবে কোহর্ট স্টাডির জন্য স্যাম্পল সাইজ এস্টিমেট করতে হয়। এখানে আমাদের আহ, আমি নন এক্সপোজ গ্রুপের প্রপোর্শনকে ধরেছিলাম 0.4 এবং রিস্ক রেশিও ধরেছিলাম 1.7, পাওয়ার ধরেছিলাম 0.9। আমি পাওয়ার 8 হতে পারি। একটা কনফিউজ হয়ে যেতে পারে এখানে। এইখানে দেখুন আমাদের ফর্মুলাতে আমি বলতেছি P0, পি P0 P1, আর এখানে আছে P1 P2। এটা কনফিউজ আর কিছুই নাই, কারণ সফটওয়্যারে যেহেতু তারা অলরেডি ডেভেলপ করেছে 1 এবং 2 দিয়ে, সুতরাং সেটা কোনো ব্যাপার না। আমরা বুঝার জন্যে 0 1 ইউজ করব, অর্থাৎ এটা হবে 0, এটা হবে 1 আমাদের ফর্মুলাতে। তো এখন আমাদের কাজ হচ্ছে, ডাটা কালেকশন হয়ে গেছে, ডাটা এন্ট্রি হয়ে গেছে, ডাটা বেস তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের অ্যানালাইজ করতে হবে। এখানে আমাদের স্যাম্পল সাইজ কত, 130, এবং কিছু অ্যাট্রিশন দিয়ে আমি করলাম 152, ধরুন কথা কথা। এই হলো আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এখন আমাদের এস্টিমেট করতে হবে, এস্টিমেট করবে কি রিস্ক রেশিও। আমি আগে 1.7 ধরে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করেছি, এখন আমি করব রিস্ক রেশিও বের করব। বের করার জন্য আমার দরকার আছে ডেটা। তো বললাম ডেটা কালেকশন হয়ে গেছে, ডেটা এন্ট্রি হয়ে গেছে। এখন এই ডাটার সাথে আরো কিছু অ্যাডিশনাল ভেরিয়েবল নিয়ে আসছি। কেমন, আমাদের কোলোস্ট্রাম এবং অ্যানিমিয়া হচ্ছে যথাক্রমে এক্সপোজার এবং আউটকাট। তার সাথে আমি নিছি ম্যাটার্নাল ইডুকেশন, ম্যাটার্নাল এএনসি কেয়ার, সেক্স অফ চাইল্ড, তারপরে চাইল্ড ম্যালনিউট্রিশন, তারপরে আপনার নিয়েছিলাম মরবিডিটি, তারপরে প্রোটিন কনজাম্পশন, এই সমস্ত। এখানে বাচ্চার এজ নেব না। কেন নেব না? যেহেতু ফলো আপ স্টাডি, সকল বাচ্চার বয়স সমান হবে। এই হচ্ছে আমাদের ডেটা। এখানে ডেটাতে আমার দেখুন, এখানে কোলোস্ট্রাম হচ্ছে এক্সপোজার ভেরিয়েবল এবং অ্যানিমিয়া হচ্ছে আউটকাম ভেরিয়েবল। এখন আমি এখানে দেখুন ফলো আপ 0। আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এই পাওয়ার পয়েন্টে না গিয়ে আমি সরাসরি চলে যাই এই স্ট্যাটাতে, এটা সুবিধা হবে না। এই হচ্ছে আমার ডেটা দেখুন। এখানে আমার এই যে আমি ফলো আপ করেছি কতদিন, 3 বছর, 3 মাস পর পর, ধরুন কথা কথা। কিন্তু যখন প্রথম বাচ্চাকে এনরোল করার পরে আমি 3 মাস পর পর এনিমিয়া মাপছি। 0 মাস মানে তার বয়স যখন 2 বছর, এনরোলমেন্ট করেছি। যখন আমি এনরোলমেন্ট করি তখন আমাদের অ্যাজাম্পশন ছিল সবাই সবাই আমাদের নন এনিমিক, বাট এখানে চলে আসছে 5টা এনিমিয়া। তাহলে কি করতে হবে, 5টা এনিমিয়াটা আমাকে বাদ দিতে হবে। তাহলে কি করব, ড্রপ ইফ সমান সমান 1কে বাদ দিয়ে দিলাম। এই বাদ দিয়ে আমি এখানে একটু ডু ফাইলে করবো, নতুবা এরপর আমি করলাম কি, এইটাকে আমি নিয়ে আসলাম এবং আমি এটা ড্রপ করলাম। কেন ড্রপ করলাম? কারণ আমি, আমার অ্যাজাম্পশন হচ্ছে ঠিক এনরোলমেন্টে যারা অ্যানিমিক তাদেরকে বাদ দিয়ে দিব, তাদেরকে আমি নিব না। আর প্রতি মাসে কিছু না কিছু অ্যানিমিয়া হয়েছে, প্রতি মাসে কিছু না কিছু অ্যানিমিয়া হয়েছে। এই দেখুন প্রতি মাসেই, মানে প্রতি 3 মাস পর পর আমি দেখব ঠিক 36 মাসের পরে একটা আমি বিচার করব। এই সময় দেখবো কত পার্সেন্ট অ্যানিমিয়া হয়েছে। এই সময় হচ্ছে 45% অ্যানিমিয়া হয়েছে। তাহলে আউটকাম ভেরিয়েবল হচ্ছে আমার এনিমিয়া এবং এক্সপোজার হচ্ছে কোলোস্ট্রাম। এই দেখুন, তাহলে যারা কোলোস্ট্রাম রিসিভ করেছে তাদের মধ্যে অ্যানিমিয়া হচ্ছে 28%, আর যারা রিসিভ করেনি তাদের হচ্ছে 62%। সো আমি যদি আবার যদি আমি এখানে
পাওয়ার পয়েন্টে যাই তাহলে কি পাবো? দেখুন, এই দেখুন, যারা কোলোস্টাম রিসিভ করেছে তারা হচ্ছে 62%, আর যারা রিসিভ সরি, যারা কোলোস্টাম রিসিভ করেছে তারা হচ্ছে 28%, যারা করেনি 62%। তাহলে রিস্ক রেশিও কত হয়? রিস্ক রেশিও হয় 62/28, 2.2%। সরি, 2.2। রিস্ক রেশিও 2.2, অর্থাৎ যে সমস্ত বাচ্চা কোলোস্ট্রাম রিসিভ করেনি তাদের এনিমিক হওয়ার চান্স 2.2 টাইমস বেশি। আর আমাদের হাইপোথিসিস ছিল 1.7। এখন কি কি করতে হবে আমাদের? আমাদের এখন স্ট্যাটিস্টিক্যাল একটা মডেল অ্যাপ্লাই করতে হবে। কেন করতে হবে? কারণ হচ্ছে কি, আমাদের আরো যে রিলেভেন্ট ভেরিয়েবল আছে সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে। তো চলুন এটা আমরা করি। এই করবো, আর কিভাবে করব? বিন রেক, দেখুন বিন রেক আউটকাম ভেরিয়েবল কি আছে এখানে? আউটকাম হচ্ছে এনিমিয়া, এবং এক্সপোজার হচ্ছে কি? অডস রেশিওর জন্য আমরা করেছিলাম লজিস্টিক রিগ্রেশন, আর রিক্স রেশিওর জন্য হলো বিন রেক মানে বাইনোমিয়াল রিগ্রেশন। কি হলো? বিন রেক আউটকাম, এবং এই হচ্ছে আমার এক্সপোজার, এবং এর আগে একটা আই ডট দিতে হবে। আই ডট দিতে হবে। এই তাহলে এখানে কোপিশিয়েন্ট আসলো, তাহলে আমার রিক্স রেশিও বের করবো কি হবে? জাস্ট আমি এখানে কমা দিব, কমা আর আর মানে রিক্স রেশিও, এই 2.17, এটা রিক্স রেশিও। তাহলে আমাদের কি হলো? আমাদের, অর্থাৎ যদি আমাদের মানে এই যারা কোলোস্টাম রিসিভ করে না তাদের অ্যানিমিক হওয়ার রিস্ক 2.17 বেশি। এখন এখানে আমি কিছু রিলেভেন্ট কোভেরিয়েন্ট যোগ করব। কি কি যোগ করব? ধরুন, এখানে আমি দিলাম এডুকেশন, এএনসি, তারপর সেক্স, এগুলো সবার সাথে আই ডট হবে, কারণ এগুলো সব আছে ক্যাটাগরি ভেরিয়েবল। আই ডট হবে, এবং লাস্টে দেবো মরবিডিটি। সরি, মরবিডিটি আর প্রোটিন, মরবিডিটি প্রোটিন, সরি, মরবিডিটি প্রোটিন। আচ্ছা, মরবিডিটি আর প্রোটিন এরা কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবল, কেননা এখানে দেখেন কি লেখা আছে। এখানে আছে অ্যান এপিসোড, নাম্বার অফ ডেজ কনজিউমিং প্রোটিন, আর অ্যান এপিসোড অর্থাৎ একটা বাচ্চার এই 3 বছরে তার কতবার সে অসুখ হয়েছে, কতবার। শুধু এখানে কন্টিনিউয়াস ভেরিয়েবল। আমি যদি এখানে বিআর দিই, বিআর মরবিডিটি আর প্রোটিন, এই দেখুন এখানে কিন্তু আছে কত, এদের 7, 7, 7, এগুলো হচ্ছে কি কতবার, আর এটা হচ্ছে দিন, কতদিন সে প্রোটিন খেয়েছে এই 3 বছরের মধ্যে। আর সবগুলোকে আমি অ্যাডজাস্ট করব। সবগুলো অ্যাডজাস্ট, কোনো কারণে ঝামেলা আছে হচ্ছে না, তাহলে আমি একটা একটা করে বাদ দিই একটু। ধরেন আমি প্রোটিনকে বাদ দিলাম, তাও হচ্ছে না। এখানে এইখানে ক্রস দিয়ে কেটে দেবো এখানে। কেন যেটা বলতেছি, এটা কিন্তু একটা সমস্যা। হয়ে গেছে। আফটার অ্যাডজাস্টিং দিস ভেরিয়েবল, আমার অর শেষে রিক্স শেষে হচ্ছে 2.18। কিন্তু আমাকে তো এগুলো অ্যাডজাস্ট করতে হবে। এটা একটা লগ বাইনোমিয়াল রিগ্রেশনের লিমিটেশন। যখন ভেরিয়েবল সংখ্যা আমরা বাড়াই দিব, তখন অনেক সময় আমাদের এই মডেলটা কনভার্স করে না। এই দেখুন, কনভার্স করতেছে না। সেক্ষেত্রে কি করবো? এখানে কেটে দেবো, এই কেটে দিলাম। তাহলে কি করব? লগ বাইনোমিয়ালের পরিবর্তে লিখবো পয়সন, পয়সন। আর এখানে দেবো আই আর আর। একটা জিনিস আমি বলি, বাইনারি আউটকামের জন্য পয়সন এবং লগ বাইনোমিয়াল একই রেজাল্ট দিবে, মানে এটা এরা একই ধরনের রেজাল্ট দিবে।
একে বলা হয় মডিফাইড পয়সন রিগ্রেশন। আমি আবারও বলতেছি, লগ বাইনোমিয়াল রিগ্রেশন যদি কনভার্স না করে তাহলে আমরা পয়সন রিগ্রেশন ইউজ করি। কেন? বাইনারি আউটকামের জন্য পয়সন এবং লগ বাইনোমিয়াল সিমিলার রেজাল্ট দেয়, একটু পার্থক্য, সমস্যা হয় না। এবার এগুলো আই আর আর, তাহলে আই আর মানে কি, ইনসিডেন্স রিস্ক রেশিও, আর 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 মানে রিস্ক রেশিও। একটা জিনিস মাথায় রাখবেন, ইনসিডেন্ট রেট রেশিও। বাইনারি আউটকামের জন্য রিস্ক রেশিও আর ইনসিডেন্স রেট রেশিও সেম, সুতরাং আমরা এখানে ইউজ করতে পারি। এটার এই এই আমি এখন পয়সন ইউজ করলাম। এই দেখুন, পয়সন ইউজ করলে কিন্তু কনভার্স হয়ে যাচ্ছে, এবং আমাদের রিস্ক রেশিও 1.6, 1.6। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রিস্ক রেশিও। আর আমরা হাইপোথিসিস ধরেছিলাম 1.7, আর পেয়েছি 1.6। এখন আমরা পাওয়ার এস্টিমেট করবো, এটা আজকে আমি আলোচনা করতেছি না। তাহলে এইভাবে আমি আমার সমস্ত ডাটাকে অ্যানালাইজ করতে পারি। এর নাম হচ্ছে অ্যাডজাস্টেড। আমাদের কিন্তু আনঅ্যাডজাস্টও করতে হবে। তাহলে কিভাবে করব? আচ্ছা, এখানে আমি সবগুলো নিয়ে আসি। তাহলে এগুলো আগে ডট দিলাম না কেন? আই ডট, কারণ এখানে কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর যখন আমি একটা একটা করে ইউজ করবো তখন এর নাম হচ্ছে সিম্পল পয়সন রিগ্রেশন। এখানে দিবে আনঅ্যাডজাস্টেড রিস্ক রেশিও। আমি আবার বলতেছি, যখন আমি একটা একটা করে রান দিব তখন হচ্ছে আনঅ্যাডজাস্টেড রিস্ক রেশিও। দেখুন এখানে আই আর আছে, কিন্তু সমস্যা, আমরা কিন্তু লিখবো রিস্ক রেশিও, আইটা বাদ দেবো কেন? আমি আবারও বলতেছি, বাইনারি আউটকামের জন্য পয়সন এবং বাইনোমিয়াল একই রেজাল্ট দেয়। যেহেতু আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে, সুতরাং আমরা এখানে পয়সন ইউজ করব। তবে যদি এটা রান দেওয়ার পর যদি এইরকম কোনো প্রবলেম না হয়, তাহলে কিন্তু আমরা এই বিন রেগ মানে বাইনোমিয়াল বা বাইনারি রিগ্রেশন এখানে কেটে দেই, কেটে দিব। কেটে দিয়ে আমি এটা আবার রান দেবো, সবগুলোর নাম হচ্ছে আনঅ্যাডজাস্টেড, রান দিলাম। এই দেখুন, আনঅ্যাডজাস্টেড রান দেওয়ার পরে রেজাল্ট কিন্তু খুব বেশি পার্থক্য হয় নাই। দেখুন, আনঅ্যাডজাস্ট 1.7, আমার কিন্তু এই পয়সনও যা আসবে বাইনোমিয়ালও তাই আসবে কিন্তু। আর এটা আমরা টেবিল করব। এই আমার কাজ শেষ। আর এটা হচ্ছে আমার অ্যাডজাস্টেড। এবং এই দেখুন, আমরা কিন্তু সিগনিফিকেন্ট রেজাল্ট পাইনি, অ্যাডজাস্ট করার পরে কিন্তু রেজাল্টটা ইনসিগনিফিকেন্ট হয়েছে, যেটা এক্সাম্পল ডাটা, সুতরাং হতেই পারে। আমরা এরপর সার্ভাইভাল অ্যানালাইসিস করব, এটা কিন্তু সার্ভাইভাল করব আমরা পরবর্তীতে। আপাতত রিস্ক রেশিও বের করতেছি, বাট পরবর্তী আমরা সার্ভাইভাল অ্যানালাইসিস করব, কিন্তু এখন না, এটা পরবর্তীতে। এটা আগে আপনারা প্র্যাকটিস করুন, আপনারা ফিডব্যাক দিন। যদি কোনো ইমপ্রুভ করার প্রয়োজন হয়, বেসড অন ইওর ফিডব্যাক আমি আবারও, এর মধ্যে প্রোটিন, এতে প্রোটিন কিন্তু হাইলি সিগনিফিকেন্ট। তার মানে যারা প্রোটিন বেশি খায় তাদের কিন্তু রিস্ক কমে গেছে অ্যানিমিক হওয়ার। এই দেখুন কত সুন্দর রেজাল্ট, তার মানে এখানে প্রোটিনের কারণে আসলে অ্যানিমিক হয়। তো প্রোটিনটা যেখানে মেন ভেরিয়েবল। যদিও আমার হাইপোথিস ছিল কোলোস্টাম, কিন্তু কোলোস্টামের সাথে কি পেয়েছি আমি? কোলোস্টামের সাপেক্ষে আমি পেয়েছি ইনসিগনিফিকেন্ট। বাট যখন অন্য ভেরিয়েবল ইউজ করেছি তখন সিগনিফিকেন্ট প্রোটিন। তার মানে এখানে আমাদের প্রোটিনের উপর বেশি ফোকাস দিতে হবে। এটা এক্সাম্পল দিচ্ছি যার একটা। তাহলে সবাইকে অনুরোধ করবো, এই ডাটাটি ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশন থেকে, এবং প্র্যাকটিস করবেন এবং আপনাদের ফিডব্যাকটি দেবেন। তাহলে আমি পরবর্তীতে আরো ভিডিও ভালোভাবে বানাতে পারবো। আর এই হচ্ছে আমার সিনটেক্স। এই সিনটেক্সটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা প্র্যাকটিস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।